আচ্ছা, আজকে আমরা করব রিফ্র্যাকশন অ্যান্ড ডিসপারশন অফ লাইট। ফার্স্টে করব রিফ্র্যাকশন ইন এ প্রিজম। আচ্ছা, প্রিজম কেমন দেখতে হয়? আচ্ছা, আরেকটা জিনিস, আজকে কিন্তু আমি লেখার পরে এক্সেপ্ট যদি নিজে কোনো একটা টপিকে বলি যে আমি লেখার টাইম দেব, এটা ছাড়া কিন্তু আমি লিখবো আর মুছবো। ওকে, তো ফার্স্ট করবে। মনে করো এটা একটা প্রিজম। প্রিজমটা ড্র করে নাও। আচ্ছা, এটা হচ্ছে একটা প্রিজম। প্রিজমের রিফ্র্যাক্টিং সারফেস কোন দুটোকে ধরবো? পেছনের এটা আর সামনের এটা। কোন দুটো রিফ্র্যাক্টিং সারফেস? এইটা আর এইটা। নিচটাকে কি বলে? বেস। এই অ্যাঙ্গেলটাকে কি বলে? অ্যাঙ্গেল অফ প্রিজম। তার মানে এই অ্যাঙ্গেলটাকে এ বলবো, দিস ইজ অ্যাঙ্গেল অফ প্রিজম। এ পাশেরটা হচ্ছে ফার্স্ট সারফেস, যা বোর্ডে লিখবো সেটা নোট ডাউন করে নেবে। এটা হচ্ছে সেকেন্ড সারফেস। ডান। এবার এটাকে লিখবো কেমনভাবে? এই ফেসটাকে নিয়ে লিখবো। কীরকম হবে এই ফেসটা? এই ফেসটা হচ্ছে জাস্ট লাইক আ ট্রায়াঙ্গেল, যেখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল এ। প্রিয়াংশু, এখান থেকে একটা রে অফ লাইট আসবে, দিস উইল বি 90 ডিগ্রি। তাহলে এইটা কি হবে? এটা কি হবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। মাস্ক খুলে ফেলো। I1, রাইট? ও এরকম যাবে, রিফ্র্যাক্ট করে এরকম যাবে। এটা যদি I1 হয়, এটা কি হবে? R1। এটা কি হবে? R2। এটাকে লিখবো I2। ইজ দ্যাট ক্লিয়ার? আমি যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, এরকম একটা ট্রায়াঙ্গেল, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? ভালো করে দেখবি যে এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারবি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে যদি এক্স ধরি, তাহলে দেখতো এই কোয়াড্রিল্যাটারাল ও এ দিচ্ছি না, ও সি ডি ই এফ, এটার নাম দিলাম জি। এখান থেকে লিখতে পারি কোয়াড্রিল্যাটারাল ও সি এফ জি থেকে, ফ্রম কোয়াড্রিল্যাটারাল ও সি এফ জি, ফ্রম কোয়াড্রিল্যাটারাল ও সি এফ জি আমি কি বলতে পারি? 90 প্লাস এ প্লাস 90 প্লাস এক্স ইকুয়ালস 360 ডিগ্রি বলতে পারি এটা। আর এখান থেকে বলতে পারি, দেখো যে 180 প্লাস এ প্লাস এক্স ইকুয়ালস 360 ডিগ্রি, और a प्लस एक्स इक्वल्स 180 डिग्री, और x इक्वल्स 180 डिग्री माइनस ए। क्लियर হয়েছে কথাটা? আবার নিচের যে ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল সি জি এফ, এখান থেকে দেখো লিখতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল সি জি এফ কি লিখতে পারি? দেখো R1 প্লাস R2 প্লাস এক্স 180 ডিগ্রি লিখতে পারি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি। তাহলে R1 প্লাস R2 প্লাস এক্স, R1 প্লাস R2 প্লাস এক্স হচ্ছে 180 ডিগ্রি। और এখান থেকে লিখতে পারি, দেখো যে x ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। এই ইকুয়েশনটাকে নাম্বার 1 দিলাম, এই ইকুয়েশনটাকে নাম্বার 2 দিলাম। और আমরা লিখতে পারি যে ইকুয়েটিং 1 অ্যান্ড 2, দুপাশে x আছে, ইকুয়েট করে দিলাম। লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস এ ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2। और দেখো বোথ সাইড থেকে 180 কেটে যায়, বোথ সাইড থেকে মাইনাস এ ইকুয়ালস টু माइनस R1 प्लस R2, वो साइड থেকে माइनस केटे जाए और A इक्वल्स टू
r1 প্লাস r2, ফার্স্ট বক্স করবে a ইকুয়ালস টু r1 প্লাস r2, বক্স দিয়ে এটাকে নাম্বার দিয়ে দেবে 3, বক্স করে নাম্বার দিয়ে দেবে 3, ডান। চলো নেক্সট কি করছি, মনে করো যে এই রেটা যদি এই সারফেসে না পড়তো তাহলে এটা এরকম বেরিয়ে যেত, তার মানে এই রেটা যাওয়ার কথা ছিল এইদিকে, ও গেছে এইদিকে, তাহলে এইটাও ডেভিয়েশন না, রাইট? এটার নাম দিলাম ডেল্টা 1। আবার এই রেটার যাওয়ার কথা ছিল এইদিকে, গেছে এইদিকে, তাহলে এইটা কি ডেল্টা 2। আমি কি করছি, এই যে রেটা আছে এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দিলাম, তাহলে এইটা যদি ডেল্টা 2 হয় বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কি হবে? এইটা যদি ডেল্টা টি হয় বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কি হবে? কেন বলতো? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। মনে কর আমি এই অ্যাঙ্গেলটার কথা বলছি, এর নাম দিচ্ছি ডেল্টা, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ডেল্টা ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 বলতে পারি। তার মানে ওখান থেকে লিখতে পারি যে ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, রিজন হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়ালস সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ক্লিয়ার হলো? আচ্ছা ডেল্টা 1, ডেল্টা 1 মানে কি? দেখ এইটা I1, তার মানে এইটাও তো I1, তাহলে ডেল্টা 1 কি I1 মাইনাস R1 না? বুঝতে পারছিস? ভালো করে দেখ, এই অ্যাঙ্গেলটা যদি I1 হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তো I1, এটা I1 মানে এটাও তো I1। ক্লিয়ার? যদি এটা I1 হয় এটাও I1 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? I1 মাইনাস R1 না? তার মানে এখান থেকে ডেল্টা 1 ইকুয়ালস টু I1 মাইনাস R1। ক্লিয়ার হয়েছে? একইভাবে ডেল্টা 2 টোটালটা তো হচ্ছে I2, তাহলে ডেল্টা 2 কি হবে? I2 মাইনাস R2 না? দুটোকে ইকুয়েশনে বসিয়ে দিলাম, অর ডেল্টা ইকুয়ালস টু I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2, এক জায়গায় নিয়ে আসলে I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এখানে করেছি দেখ R1 প্লাস R2 হচ্ছে A, তাহলে এটাকে লিখতে পারি যে অর ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A, এটার নাম দেবে 4। এটুকু অবধি কারো কনফিউশন আছে? ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, কেন? এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, দুটো ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সাম করলাম, জাস্ট পাতি জিনিস। এবার ডেল্টা 1 কি? টোটালটা যদি I1 হয় মাইনাস R1 ডেল্টা 1, আবার ডেল্টা 2 কি? টোটালটা যদি I2 হয় তার থেকে শুধু R2 খানি মাইনাস করেছে, মানে এইটুখানি মাইনাস করে, তাহলে এটা হবে না ডেল্টা 2। তো ডেল্টা 1 এর জায়গায় লিখেছি I1 মাইনাস R1, ডেল্টা 2 এর জায়গায় লিখেছি I2 মাইনাস R2, দিয়ে কি করেছি জাস্ট ইকুয়েশনে বসিয়েছি, এক জায়গায় নিয়ে এসেছি, তাহলে ডেল্টা কি হয়েছে? I1 প্লাস I2 মাইনাস A, নাম্বার 4। ডান। এই যে দুটো কনক্লুশন আমরা পেলাম, যে একটা A ইকুয়ালস টু R1 প্লাস R2, নাম্বার 3, একটা কনক্লুশন পেয়েছি কনক্লুশন 3 থেকে A ইকুয়ালস টু R1 প্লাস R2, আর কনক্লুশন 4 থেকে ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস A পেয়েছি। এটা এখানে একটা মজার জিনিস আছে, এই যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এর একটা মিনিমাম ভ্যালু হয়। আমরা আগেও করেছি, যদি একটা গ্রাফ প্লট করা হয় এবং সেখানে যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে ভ্যারি করা হয়, দেখা যায় যে আমি এরকম একটা কার্ভ পাচ্ছি, যে কার্ভের একটা মিনিমাম পোর্শন থাকে, এইটা হচ্ছে সেই মিনিমাম পোর্শনটা। এই দিকে যদি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনকে প্লট করা হয়
এই কারেসপন্ডিং যে ডেল্টাটা ওটাকে বলে ডেল্টা এম বা অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। লিখে নাও প্রত্যেকে যে ডেল্টা এম ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। ডেল্টা এম অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন। এখন যখন অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ মিনিমাম ডেভিয়েশন হয় তখন I1 ইকুয়ালস টু I2 হয়, সেটাকে I ধরতে পারি সে, আর R1 ইকুয়ালস টু R2 হয়, সেটাকে R ধরতে পারি সে। ক্লিয়ার হলো? তার মানে উপরে 3 নম্বর ইকুয়েশনটাকে কি লিখতে পারি? 3 নম্বর ইকুয়েশনটা হয়ে যায় A ইকুয়ালস টু 2R, তাই হয়ে যায় না? বলতো 4 নম্বর ইকুয়েশনটা কি হয়? 4 নম্বর ইকুয়েশনটা কি হয়? সিগমা না, ডেল্টা ইকুয়ালস টু 2I মাইনাস এ, আর বলবো না 2I মাইনাস এ, রাইট? কিন্তু এখানে কি ডেল্টা লিখবো নাকি ডেল্টা মিনিমাম লিখবো? ডেল্টা এম, সো দিস উইল বি ডেল্টা মিনিমাম। ক্লিয়ার? এই কনক্লুশনটাকে নাম্বার 5 দিচ্ছি, এই কনক্লুশনটাকে নাম্বার 6 দিচ্ছি। দেখো এখান থেকে ভাববে, আমি এই ডায়াগ্রামটাতে আসছি। মনে করো যে ট্রায়াঙ্গেলটা এঁকেছি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ। ওকে, আমি এখান থেকে লিখতে পারি যে এটা তো এয়ার, বাইরে এয়ার, তাহলে ভেতরে সাপোজ মিউ গ্লাস, বাইরে সাপোজ মিউ এয়ার। এখানটায় লিখতে পারি মিউ এয়ার সাইন I1 ইকুয়ালস টু মিউ গ্লাস সাইন আর, লিখতে পারি এটা। তার মানে মিউ এয়ার সাইন I1 ইকুয়ালস টু মিউ গ্লাস সাইন R1। আচ্ছা, অ্যাট মিনিমাম ডেভিয়েশন যেটা I1 সেটাকে কি ধরেছি, আর যেটা R1 সেটাকে কি ধরেছি? শুনতে পাচ্ছি না। I1 কে কি ধরেছি, R1 কে কি ধরেছি? গুড। তার মানে এখানে কি লিখবো যে অর মিউ এ সাইন I ইকুয়ালস টু মিউ জি সাইন আর। কেন লিখলাম? অ্যাট মিনিমাম ডেভিয়েশন বলে, অ্যাট মিনিমাম ডেভিয়েশন। আচ্ছা, তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো, অর মিউ জি বাই মিউ এ ইকুয়ালস টু সাইন I বাই সাইন আর লিখতে পারি। মিউ জি বাই মিউ এ মানে কি? যেটাকে আমরা বলি এ মিউ জি, বা এটাকে সিম্পলিফিকেশনের জন্য মিউ ধরলাম সে। তাহলে মিউ ইকুয়ালস টু সাইন I বাই সাইন আর। ক্লিয়ার হয়েছে? চলে আসি আবার এখানটায়। তাহলে ফ্রম ইকুয়েশন নাম্বার 5, ফ্রম ইকুয়েশন নাম্বার 5 কি লিখতে পারি যে a ইকুয়ালস টু 2R or R equals to a by 2। from equation number 6 কি লিখতে পারি যে delta m equals to 2I minus a or 2I equals to delta m plus a or I equals to delta m plus a by 2 লিখতে পারি। এবার কি করব, এই I আর R এর ভ্যালু এই ইকুয়েশনটাতে পুট করে দেবো। অর a মিউ জি, বা যেটাকে আমরা মিউ ধরেছি সিম্পলি মিউ লিখি, অর মিউ ইকুয়ালস টু সাইন অফ I এর জায়গায় বসাচ্ছি এই ভ্যালুটা ডেল্টা এম প্লাস এ বাই 2 বাই আর এর জায়গায় বসাচ্ছি এই ভ্যালুটা সাইন অফ এ বাই 2। ইটস এ ইম্পর্টেন্ট ডেরিভেশন, পরীক্ষায় কিন্তু আসে। এটাকে একটা স্টার দিয়ে লিখে রাখো। ক্লিয়ার হলো? এবার যখন আমি খুব সিম্পল একটা প্রিজমের ক্ষেত্রে যাব, এবং যেটা একটা থিন প্রিজম, ফর এ থিন প্রিজম, ফর এ থিন প্রিজম, থিন প্রিজম কেমন দেখতে হয়? এটা হচ্ছে থিন প্রিজম, এই অ্যাঙ্গেলটা ছোট না, রাইট? তার মানে যখন এই অ্যাঙ্গেলটা ইজ লেস দ্যান 4 ডিগ্রিজ
তখন আমরা জানি যে উই ক্যান রাইট সাইন থিটা অ্যাজ থিটা। উপরের এক্সপ্রেশন থেকে ফর থিন প্রিজম লিখতে পারি সাইন অফ ডেল্টা এম প্লাস এ বাই টু, এটাকে লিখতে পারি সিম্পলি অ্যাজ ডেল্টা এম প্লাস এ বাই টু লিখতে পারি। একইভাবে সাইন এ বাই টু, এটাকে লিখতে পারি এ বাই টু। আবার উপরের এক্সপ্রেশনে পুট করে দেবো, আর মিউ ইকুয়ালস টু ডেল্টা এম প্লাস এ বাই টু বাই এ বাই টু। টু টু কেটে যায়, और এখান থেকে লিখতে পারি যে মিউ এ ইকুয়ালস টু ডেল্টা এম প্লাস এ, और डेल्टा एम इक्वल्स टू म्यू ए माइनस ए, और बॉक्स করে লিখবে যে डेल्टा एम इक्वल्स टू म्यू माइनस 1 इंटू ए। दिस इज ऑल्सो इम्पॉर्टेंट डेरिवेशन, এটাও কিন্তু নিউমেরিক্যালের জন্য ইম্পর্টেন্ট, চট করে লিখে নাও। নেক্সট যেটা করব, মনে করো এরকম একটা প্রিজম আছে, দিস ইজ দি অ্যাঙ্গেল অফ প্রিজম এ। সাপোজ একটা রে অফ লাইট কেমনভাবে ঢুকছে এটা দেখো, খুব ইম্পর্টেন্ট। সাপোজ একটা রে অফ লাইট এইভাবে এলো, দিস ইজ দি নর্মাল, এই অ্যাঙ্গেলটা I1 এখান থেকেও এমনভাবে গেল এবং এখানে জাস্ট ও ওর গা দিয়ে চলে গেল। ইটস এ ভেরি ক্রিটিক্যাল কেস। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা যদি I1 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি R1 না? এই অ্যাঙ্গেলটা কি R2, এই অ্যাঙ্গেলটা কি I2। ক্লিয়ার হয়েছে কথাটা? আগে দেখো এটুকু বুঝলে কিনা। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে যে এইখানে তো I2টা 90 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে যদি I1 অ্যাঙ্গেলটা বেশি হয় তাহলে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, নাকি যদি I1 অ্যাঙ্গেলটা কম হয় তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে? বেশি হলে না কম হলে? বেশি হলে, কম হলে। আচ্ছা চলো, একটা ভালো যুদ্ধ হচ্ছে বুঝতে পারছি। দুটো কেসই আমরা করব, বেশি হলে আর কম হলে। দেখা যাক, ভালো করে দেখবে। আমার যে রে অফ লাইটটা আছে সেটা হচ্ছে এই রকম, রাইট? এটা হচ্ছে আমার রে অফ লাইট। ক্লিয়ার? এর ক্ষেত্রেও সেম, আমি একই রকম একটা রে অফ লাইট এই ক্ষেত্রে ড্র করছি। প্রথম ক্ষেত্রে কি করলাম, আমি একটা বেশি অ্যাঙ্গেলে এনে ফেললাম। সাপোজ আমি এই অ্যাঙ্গেলে এনে ফেলেছি। ক্লিয়ার? আচ্ছা, যদি এই অ্যাঙ্গেলে এনে ফেলি তাহলে ওটা এই রকম যাবে না, রাইট? তাহলে এইটা যখন ফেলেছি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বেশি করেছি না কম করেছি? বেশি করেছি। তাহলে ও এরকম যাবে। আমার নর্মাল তো সেমই থাকবে, তাহলে ও নিশ্চয়ই এইরকম বেরিয়ে যাবে না। ক্লিয়ার হলো কথাটা? কারণ এই যে অ্যাঙ্গেলটা তার থেকে এই অ্যাঙ্গেলটা কম না, রাইট? যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করতে হয় তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে তো বেশি অ্যাঙ্গেল হতে হবে, রাইট? উপরেরটায় চলে যাই। যদি আমি এটাকে ছোট অ্যাঙ্গেলে এনে ফেলি তাহলে ও নিশ্চয়ই এরকম যাবে না, রাইট? যদিও এরকম যায়, আমি এখানে একটা নর্মাল ড্র করি, এখানে সেম নর্মাল ড্র করি, এই অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে না? যদি বেশি হয় তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে ফার্স্ট কনসেপ্ট হচ্ছে যে ইফ I1, if I is less than I1, if I is less than I1, then total internal reflection will occur। আগে এটুকু ক্লিয়ার হয়ে যাক। তার মানে যাতে সেটা না হয় তার লিমিটিং কেস আমার কি হতে পারে? তার লিমিটিং কেস এটাই যে
এই অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেলে এসে পড়ছে আর যে অ্যাঙ্গেলে এসে সেকেন্ড সারফেসে স্ট্রাইক করছে, এই অ্যাঙ্গেলটা যেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হবে, যাতে এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে অ্যাঙ্গেলটা ছোট হয়, বড় না হয়। সো দিস ইজ দি লিমিটিং কন্ডিশন। ক্লিয়ার হয়েছে? এবার প্রশ্ন হচ্ছে এটা করব কি করে। একটা একটা করে করি। সাপোজ এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ, তাহলে এই পয়েন্টে আমি কি লিখতে পারি? লিখতে পারি দেখো যে মিউ সাইন আর টু ইকুয়ালস টু 1, মানে এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 সাইন 90, তাই লিখতে পারি না? সাইন 90 ভ্যালু কত? সাইন 90 ভ্যালু কত? 1। और সাইন আর টু ইকুয়ালস টু 1 বাই মিউ লিখতে পারি। আচ্ছা, আমি কনসিডার করছি দ্য কেস অফ আ থিন প্রিজম। আনাংশটা দরজাটা দিতে কনসিডার করছি দ্য কেস অফ, একদম লক করে দে, কনসিডার করছি দ্য কেস অফ আ থিন প্রিজম। আচ্ছা, থিন প্রিজমের ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে যে R1 আর R2-র মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স হয় না। ডিফারেন্স হয়, অবভিয়াসলি ডিফারেন্স হয়, বাট R1 আর R2-কে আমি সেমই ধরতে পারি প্রায়। ক্লিয়ার হলো কথাটা? এবার এখানে প্রশ্ন হচ্ছে তাহলে সাইন R2-কে আমি সাইন C ধরছি, কারণ R2 যদি সেই অ্যাঙ্গেলটা হয় যার জন্য এটা এর গা বরাবর চলে যাবে, তাহলে এটাকে তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হতে হবে। তাই R2-কে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা C ধরছি। তাহলে where C is the critical angle। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এখান থেকে দেখ যে তাহলে সাইন C ইকুয়ালস টু লিখতে পারি 1 বাই মিউ। বলতে পারবি কস C কি লিখবো? নিশ্চয়ই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার C, তাই লিখবো না? তাহলে এখান থেকে কি লিখবো? ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস 1 বাই মিউ তার স্কোয়ার, তো আমরা লিখবো রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার, তো আমরা লিখবো রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ, দিস ইজ কস C। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আবার চলে আসি এই জায়গাটাতে। এখানটায় দেখো, আমি যদি এখানটায় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কথা ভাবি, তাহলে এখানের বাইরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1, ভেতরে মিউ। এটার ক্ষেত্রে কি লিখতে পারি? 1 ইন্টু সাইন I1 ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন R1 লিখতে পারি না? 1 ইন্টু সাইন I1 ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন R1 লিখতে পারি? কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমি একটা রিলেশন জানি যে A ইকুয়ালস টু R1 প্লাস R2, জানি না সেটা? R2-কে কি ধরেছি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে লিখতে পারি A ইকুয়ালস টু R1 প্লাস C। তাহলে লিখতে পারি R1 ইকুয়ালস টু A মাইনাস C। কোনো কনফিউশন আছে? এখানটা রিপ্লেস করে দেবো, অর সাইন I1 ইকুয়ালস টু মিউ ইন্টু সাইন A মাইনাস C। ভাঙলে কি লিখতে পারি? সাইন A কস B মাইনাস মিউ ইন্টু কস A সাইন B। ক্লিয়ার হয়েছে? অর সাইন I1, তাহলে সাইন I1-কে কি লিখতে পারি? দেখো, মিউ সাইন A কত? সাইন A-কে সাইন A লিখছি কারণ A ইজ কনস্ট্যান্ট। কস C, কস C মানে কি? রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ। তাহলে এখানে লিখে দিচ্ছি রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ মাইনাস মিউ কস A কনস্ট্যান্ট, সাইন C, সাইন C মানে কি? 1 বাই মিউ, রাইট? তো এখানে লিখে দিচ্ছি 1 বাই মিউ। দেখ মিউ মিউ কেটে গেল না? আবার দেখ এই মিউ কেটে গেল না? তাহলে এখানে একটা রিলেশন পাই যে সাইন I1 ইকুয়ালস টু রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 ইন্টু A মাইনাস
কস এ বক্স করে এটাকে লিখে দাও ঝটপট, সাইন এ মাইনাস কস এ। ক্লিয়ার হয়েছে? লিখে নাও। নেক্সট চলে আসি, তাহলে এর আগের কেসটা কি করলাম? এর আগের কেসটা করলাম হচ্ছে যদি আমার ইমার্জেন্ট রে দেখতে হয় তাহলে তার একটা মিনিমাম কন্ডিশন লাগবে, যে মিনিমাম কন্ডিশন কি আই যদি এই রিলেশনে স্যাটিসফাইড হয় তবেই হবে, এর থেকে যদি কম আই হয় তাহলে হবে। তার কনসেপ্টটা আমরা একটু আগেই করলাম যে আয়ের ভ্যালু যত কম হবে তত টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার পসিবিলিটি বাড়বে। তাহলে এইটাই হচ্ছে সেই আইটা যে আয়ের থেকে কম ভ্যালু হলে হবে না। ক্লিয়ার হলো? চলো নেক্সট করি আমরা। নেক্সট কেস লিমিটিং কেসের পরে করব, যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স দুটোই গ্রেজিং হয়। কি হয়? গ্রেজিং। লিখে নাও, ফর গ্রেজিং, গ্রেজিং I1 অ্যান্ড গ্রেজিং I2 মানে কি? দেখো, মনে করো একটা রে অফ লাইট ঠিক এইভাবে এসছে, খুব অ্যাবসার্ড কেস, বাট ধরো এরমভাবে এসছে, ও এখানে রিফ্র্যাক্ট করেছে, এটাই গেছে, এখানে রিফ্র্যাক্ট করেছে, করেই গা বরাবরই নিচে নেমে গেছে। পিকুলিয়ার কেস একটা। বলতে পারবি I1 এর অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। গুড। সো I1 ইকুয়ালস টু 90 ডিগ্রি, রাইট? বলতে পারবি I2 এর অ্যাঙ্গেল কত? I2 হচ্ছে 90 ডিগ্রি। ম্যাম একটু আস্তে কথা বলতে হবে। I2 কত? 90 ডিগ্রি। তাহলে এইটা যে এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল না, রাইট? এটার নাম দিলাম C। এটা কি অ্যাঙ্গেল? ওটাও কি সি হবে? কেন হবে? এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা যদি সি হয়, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা সি কেন হবে? কারণ সেম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মেটেরিয়াল। কিরম মেটেরিয়াল? তাহলে এটা যদি সি হয়, এটা কি হবে? দিস উইল অলসো বি সি। আচ্ছা, তাহলে এটা R1 R2 এই অ্যাঙ্গেলটা যদি এ হয়, আমি রিলেশন তো জানি যে A ইকুয়ালস টু R1 প্লাস R2, তারপরে লিখতে পারি A ইকুয়ালস টু সি প্লাস সি অর A ইকুয়ালস টু 2C। এটা ব্লক করে নাও যে ফর গ্রেজিং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড গ্রেজিং অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স A উইল বি ইকুয়াল টু 2C। গ্রেজিং মানে একদম গা ঘেঁষে আসছে, এটাকে বলে গ্রেজিং। হ্যাঁ বল। এটাই তো অ্যাবসার্ড কেস, চলে যাওয়া উচিত, কিন্তু ধরছি যদি হয় তাহলে এরকম হবে। আমি এরকম কেস কোনোদিন দেখিনি। যদি হয় তাহলে এটা হতে পারে। ওকে, লেখা হয়েছে ঝটপট। আই ইজ ভেরি ক্লোজ না, আইটা 90 ডিগ্রি ধরেছি, 90 ডিগ্রি ধরেই আসছে, দিয়ে যদি এরকমভাবে ঢোকে, অ্যাবসার্ড কেস বলছি তো, তারপরে যদি গ্রেজিং হয় তাহলে ব্যাপারটা এরকম হবে। ক্লিয়ার হলো? ওকে, এবার যে জিনিসটা করব এটাকে ভালো করে দেখবে, না হলে অসুবিধা হবে। কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার ডিসপারশন। কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার ডিসপারশন দেখবে ভালো করে। মনে করো তোমার কাছে একটা প্রিজম আছে, রাইট? তোমার কাছে একটা প্রিজম আছে, কোনো একটা রে অফ লাইট এই বরাবর আসলো, ডান। যে লাইটটা এই বরাবর আসলো তার যাওয়ার কথা ছিল এদিক বরাবর। কে বেশি ডেভিয়েট করে, ব্লু নাকি রেড? রেড না ব্লু? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ব্লু ইজ গ্রেটার দ্যান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ রেড। মোটামুটি একটা প্রিজমের মধ্যে 2 ডিগ্রির কাছে বেশি ডিফারেন্স হয়, খুব বেশি নয়। ব্লু লাইটটা কি করলো, এখানে গেল, এখান থেকে এই দিক বরাবর ডেভিয়েট করে গেল। আমি কি করলাম,
ব্লু লাইট বরাবর যে দাগটা ওটাকে আমি পেছন দিকে এক্সটেন্ড করে দিলাম। একই রকমভাবে রেড লাইটটা এখানে গেল, এদিক বরাবর ডেভিয়েট করে গেল। আমি কি করলাম, রেড লাইট বরাবর দাগটা পেছন দিকে এক্সটেন্ড করে দিলাম। যদি দুটো দাগকে পেছন দিকে এক্সটেন্ড করি তাহলে আমরা এখানে একটা অ্যাঙ্গেল পাই। কি পাই এখানে একটা? এই অ্যাঙ্গেলটাই হচ্ছে দি মেজার অফ অ্যাঙ্গুলার ডিসপারশন। এই অ্যাঙ্গেলটাকে সাপোজ আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে এই যে দাগটা কালো আর এই যে দাগটা নীল, এর মধ্যে যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হবে এটা নিশ্চয়ই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অফ ব্লু। যদি এটা ভায়োলেট হয় তাহলে এটার নাম দিলাম ডেল্টা ভায়োলেট দিতে পারি। একইভাবে এই যে কালো দাগটা যাচ্ছে আর যে লাল দাগটা যাচ্ছে এর মধ্যে যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা হবে সেটা নিশ্চয়ই ডেল্টা রেড, রাইট? বলতে পারবি এইটুকু তাহলে কি হবে? গুড, দ্যাট উইল বি ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড। অর আমরা একটু আগেই দেখেছি যে ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ, দেখেছি। ডেল্টা ভায়োলেটকে কি লিখবো? গুড, সো ডেল্টা ভায়োলেট উইল বি মিউ ভায়োলেট মাইনাস 1 ইন্টু এ। ডেল্টা রেড কি লিখবো? গুড, মিউ আর মাইনাস 1 ইন্টু এ। তাহলে যদি ওই টার্মটা থিটা ইকুয়ালস টু ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর করি তাহলে ওটাকে লিখতে পারি মিউ ভি মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস 1 ইন্টু এ, দ্যাট উইল বি মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। দিস ইজ অ্যাঙ্গুলার ডিসপারশন। একটা নর্মাল গ্লাস প্রিজমের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা অ্যারাউন্ড 2 to 2.5 ডিগ্রি কাছাকাছি থাকে, লিখে নাও। নেক্সট হচ্ছে ডিসপারসিভ পাওয়ার। ডিসপারসিভ পাওয়ার এটাকে নর্মালি ওমেগা বা ডি ওমেগাতে রিপ্রেজেন্ট করা হয়। ডিসপারসিভ পাওয়ার কি বলছে? আমাদের ভিজিবল স্পেকট্রামের নিচের এক্সট্রিমে থাকে ভায়োলেট, ওপর এক্সট্রিমে থাকে রেড। তাহলে ভায়োলেট আর রেডের মাঝামাঝি একটা কালারকে নেওয়া যাক। আমি যদি ভিপজিওরকে দেখি, তাহলে এখানে দেখ এইদিকে তিনটে এদিকে তিনটে গ্রিনটা এসে পড়ে, তাই না? কিন্তু মজার জিনিস হচ্ছে যখন স্পেকট্রাম দেখা হয় এই তিনটে ভায়োলেট অলমোস্ট কাছাকাছি থাকে আর এদের সেপারেশনগুলো একটু দূরে দূরে থাকে। তাই মিডিল কালারটা জি নেওয়া হয় না, মিডিল কালারটাকে নেওয়া হয় ইয়েলো। ক্লিয়ার হলো কথাটা? এখন ডিসপারসিভ পাওয়ার কি বলছে? বলছে যে যদি একটা ইয়েলো লাইট এসে থাকে তাহলে অবভিয়াসলি ইয়েলো লাইটটা নিশ্চয়ই এর মাঝ বরাবর এরকম যাবে। ইজ ইট ক্লিয়ার? সেই ইয়েলো লাইটটার জন্য যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল্টা ইয়েলো এটা হবে, লিখিস না, ডেল্টা ইয়েলো এটা হবে। ডিসপারসিভ পাওয়ার বলছে যে ওমেগা ইকুয়ালস টু ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড বাই ডেল্টা ইয়েলো। এই যে মাপটা দিস ইজ ডিসপারসিভ পাওয়ার, লিখে নাও। অর ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড হচ্ছে মিউ ভায়োলেট মাইনাস মিউ রেড ইন্টু এ। ডেল্টা ইয়েলো কি? মিউ ইয়েলো মাইনাস 1 ইন্টু এ। দেখো দু সাইড দিয়ে এ কেটে যায়, or that will be mu violet minus mu red by mu yellow minus 1. এবার এটা থিওরিটিক্যালের জন্য ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালে যদি হিউম্যান ভিশনকে দেখা হয় তো হিউম্যান ভিশন ভায়োলেটকে ভালো ধরতে পারে না, হিউম্যান ভিশন লাইট ব্লুকে ভালো ধরতে পারে। বোঝা গেল কথাটা? রেডকে ভালো ধরতে পারে। তাই কি হয় যে আমরা একটা ব্লু কালারকে এখানে নিই, লাইট ব্লু কালারকে, এখানে একটা লাইট ব্লু কালার নিই, এখানে একটা রেড কালার নিই, আর নিচে সোডিয়ামের ডি লাইনকে নিই। সোডিয়ামের ডি লাইন হচ্ছে ইয়েলো কালার দিয়ে যা রেশিওটা বানানো হয় সেটাকে আমরা পারফেক্ট ডিসপারসিভ পাওয়ার হিসেবে ধরি।
পরিষ্কার হয়েছে? কটা নিউমেরিক্যাল করব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রুম। বলতো কি সেটা? রুম। রুম ঝাঁটা, ব্রুম বলিনি, রুম রুম রুম। বলতো এটা কি? হ্যাঁ বলতো, গেস করতো কি করতে চলেছি। সাউন্ড। লাইটের চ্যাপ্টারে সাউন্ড কি করে আসবে? রুম 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 রুম। হেডলাইটে কেমন ভাবে রিফ্লেকশন হচ্ছে? হেডলাইটের প্রিজম কি কাজে লাগবে? আজকে আমরা এখন পড়তে চলেছি রুম। আমরা এটা করবো। হ্যাঁ, যারা যারা বাইক চালাও তারা দুঃখ পেও না। আচ্ছা দেখো, আমরা করব এখন রেইনবো। কি করব? তুমি কি এটা এই জন্য লিখলে যে আমরা রেইনবোর উপরে বাইক চালাবো? না, এরকম স্বপ্নও দেখো না, ঠিক আছে? ওরকম কিছু না। রেইনবো দু ধরনের হয়। আসছি, রেইনবো দু ধরনের হয়। একটা হচ্ছে প্রাইমারি রেইনবো, একটা হচ্ছে সেকেন্ডারি রেইনবো। প্রাইমারি রেইনবো অ্যান্ড সেকেন্ডারি রেইনবো। মনে করো একটা ওয়াটার ড্রপলেটকে আমি নিলাম। রেইনবো হতে গেলে অবভিয়াসলি এয়ারে থাকা ওয়াটার ড্রপলেটে লাইট রিফ্লেক্ট করে রেইনবো তৈরি হয়। সেকেন্ডারি রেইনবোর ক্ষেত্রে আমি এরকম একটা ওয়াটার ড্রপলেট নিলাম। প্রাইমারি রেইনবোর ক্ষেত্রেও আমি এরকম একটা ওয়াটার ড্রপলেট নিলাম। জিনিসটা দেখবে কি হয়। ফর সেকেন্ডারি রেইনবো একটা লাইট রে নিচে এসে পড়ে। যখনই সে এখানে পড়ে, লাইট রেটা রিফ্র্যাক্ট করে ভেতরে ঢুকে যায়, রাইট? তারপরে সে আবার রিফ্র্যাক্ট করে, তারপরে সে আবার রিফ্র্যাক্ট করে, তারপরে সে নিচের দিকে আসে। ভালো করে বুঝবে, নাহলে কিন্তু বাড়ি গিয়ে মাথায় ঢুকবে না। একটা রে অফ লাইট এখানে এসে পড়লো, রিফ্র্যাক্ট করলো, রিফ্র্যাক্ট করলো, রিফ্র্যাক্ট করলো, রিফ্র্যাক্ট করলো। ক্লিয়ার হয়েছে? যদি ব্লু হয় তাহলে ঘটনাটা হয় এরকম। যদি ব্লু এর জায়গায় একই সাথে আসা কোনো রেড হয়, ব্লু এর জায়গায় একই সাথে আসা কোনো রেড যদি হয়, তাহলে কি হবে? রেড সবসময় ব্লু এর থেকে কম রিফ্র্যাক্ট করে, তাহলে এখান থেকে কম রিফ্র্যাক্ট করবে, এখান থেকে কম রিফ্র্যাক্ট করবে, এই বরাবর যাবে। প্রথম কথা হচ্ছে কে বেশি ডিপ্রেশনে যেতে পারে, ভায়োলেট নাকি রেড? ভায়োলেট, তাই না? তাহলে ভায়োলেট উপর থেকে বেশি নিচে নামছে, রাইট? ক্লিয়ার হয়েছে? ফর সেকেন্ডারি এটা দেখলে এখানে কিছু জিনিস নোট করতে হবে। একটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, দেখো দুটো হচ্ছে। কটা হচ্ছে? তাহলে দুটো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। রিফ্র্যাকশন কটা হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তার মানে এ গোটা ব্যাপারটাই নিশ্চয়ই লিকুইডটার ভেতর দিয়ে যাচ্ছে, যেমন জলের ভেতর দিয়ে যাচ্ছে। চলে আসো প্রাইমারিতে। নাও এটা একটু ক্রিটিক্যাল আছে, একটু ক্রিটিক্যাল আছে। আমি একটু সরিয়ে রাখছি তো জায়গা পাওয়া যায় একটু। এটার ক্ষেত্রে কি হচ্ছে? সাপোজ একটা ভায়োলেট লাইট, সাপোজ ভায়োলেট লাইটটা এসে এর উপরে পড়েছে। ও কি করবে? এখান থেকে একটা রিফ্র্যাক্ট করবে, তারপরে এখান থেকে একটা রিফ্র্যাক্ট করবে, করে ও এইরকম ভাবে যাবে। ক্লিয়ার হলো? যদি ভায়োলেটের জায়গায় এখানে রেড হতো, ভায়োলেটের জায়গায় কি হতো? রেড হতো, তাহলে এখান থেকে কম ডেভিয়েট করে এখানে যেত, এখান থেকে কম ডেভিয়েট করে এখানে আসতো, এখান থেকেও এদিকে যেত। তাহলে প্রাইমারির ক্ষেত্রে কার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বেশি, রেড না ভায়োলেট? রেড। কটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে? একটা। রিফ্র্যাকশন ক জায়গায় হচ্ছে? একটা, দুটো, তিনটে। ক্লিয়ার? বলতে পারবি প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে রে অফ লাইটটা কোন ক্ষেত্রে লিকুইডের মধ্যে বেশি ঘুরছে? তাহলে কোন ক্ষেত্রে এনার্জি বেশি অ্যাবজর্ব হবে? সো দিস উইল বি আ ফেইন্টার
রেইনবো। কিরম রেইনবো হবে? ফেইন্টার রেইনবো। এটা কি হবে? ইট উইল বি আ ব্রাইটার রেইনবো। দিস উইল বি আ ব্রাইটার রেইনবো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, সব করছি। সো দিস উইল বি আ ব্রাইটার রেইনবো, দিস উইল বি আ ফেইন্টার রেইনবো। কনসেপ্ট একটাই মাথায় রাখবে যে সেকেন্ডারির ক্ষেত্রে ভায়োলেটটার ডিপ্রেশন বেশি হয়, রেডের ডিপ্রেশন কম হয়। প্রাইমারির ক্ষেত্রে রেডের ডিপ্রেশন বেশি হয়, ভায়োলেটের ডিপ্রেশন কম হয়। ব্যাস এইটুকুই তোমাকে জানতে হবে। এই তো কোনটা বেশি অ্যাঙ্গেল স্ল্যান্টিং নিচের নামছে দেখেই তো পাওয়া যাচ্ছে, লালটা, লেখানো কিচ্ছু নেই। এবার এই দুটোকে কাজে লাগিয়ে আমি আমার রেইনবো তৈরি করব। রেইনবোটা তৈরি হলেই বুঝতে পারবে যে আমরা আজকে এইটা পড়ছি। গাড়ি গাড়ি চালাবো বল রেইনবো, হ্যাঁ তাই বাদ আছে। দেখো এইখানে একটা ওয়াটার ড্রপলেট, এইখানে একটা ওয়াটার ড্রপলেট, এইখানে একটা ওয়াটার ড্রপলেট, এইখানে একটা ওয়াটার ড্রপলেট। ওকে, ভালো করে দেখবে। মনে করো যে এখানে একটা রে অফ লাইট এসে পড়েছে, এখানে একটা রে অফ লাইট এসে এর উপরে পড়েছে, এর মধ্যে গিয়ে রিফ্র্যাক্ট করে ও সোজা এই বরাবর চলে এসছে, রাইট? যখন এটাকে পেছন দিকে এক্সটেন্ড করছি তাহলে নিশ্চয়ই আমার ইমেজ এখানে ফর্ম হবে। আবার এখান থেকে আরেকটা রে অফ লাইট এর উপরে এসে পড়ছে, এখানে যাচ্ছে গিয়ে আবার এই জায়গায় এসে পড়ছে। এটাকে যখন পেছন দিকে এক্সটেন্ড করছি এখানে একটা ফর্ম হচ্ছে, আবার এখান থেকে একটা রে অফ লাইট এর উপরে এসে পড়ছে, এখান থেকে এইখানে আসছে। যদি এটাকে পেছন দিকে এক্সটেন্ড করি এখানে একটা রেইনবো ফর্ম হচ্ছে, আবার এখান থেকে একটা রে অফ লাইট এখানে এসে পড়ছে, রিফ্র্যাক্ট করছে, এখান থেকে এখানে এসে পড়ছে। যদি এটাকে পেছন দিকে এক্সটেন্ড করি এখানে রেইনবো ফর্ম হচ্ছে। আমি মানুষটা চোখটা দিয়ে এখানটায় রেইনবো দেখছি। একটা একটা করে প্রশ্ন করব, বলতে হবে এই লাইট থেকে যে লাইটটা এখানে এসে পড়বে এইটা আর এইটার মধ্যে কোনটা রেড কোনটা ভায়োলেট? উপরেরটা, উপরেরটা ভায়োলেট, নিচেরটা কেন? উপরেরটা ভায়োলেট কেন? কারণ ভায়োলেটের ডিপ্রেশন বেশি হয়। সো দিস ইজ ভায়োলেট, তাই এটাকে ভি লিখে দিলাম। ক্লিয়ার? এটা কি? রেড। সো দিস ইজ রেড, এটাকে আর লিখে দিলাম। ক্লিয়ার হলো? এই নিচের দুটোর মধ্যে কোনটা রেড কোনটা ভায়োলেট? উপরেরটা রেড, নিচেরটা ভায়োলেট। সো দিস ইজ রেড, এটাকে রেড লিখে দিলাম। দিস ইজ ভায়োলেট, এটাকে কোনোদিন কিন্তু ভুলবি না যে কোনটা ওপরে যায় কোনটা নিচে যায়। দুটো এক্সট্রিমে সবসময় ভায়োলেটই থাকবে, মাঝখানে কি থাকবে? রেড। যেই রেইনবো কোশ্চেনে চলে আসবে খাতাটা নিবি, কোশ্চেনটা করবি, দিয়ে রুম 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 রুম, এটা কি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। কেন? কারণ যখন ও রিফ্র্যাক্ট করে, রিফ্র্যাক্ট করে দেখা যায় যে উপরে যে পার্টিকেলগুলো থাকবে তাতে রিফ্র্যাক্ট করার পরে ভায়োলেটটা সবসময় নিচেই ফর্ম হবে। মোটামুটি এর অ্যাঙ্গেলগুলো জেনে রাখ। এর অ্যাঙ্গেলগুলো হরাইজন্টালের থেকে এইটা হয় 41 ডিগ্রি, এটা 43 ডিগ্রি, এটা হয় 51 ডিগ্রি, এটা হয় 54 ডিগ্রি। ঠিক আছে? মোটামুটি এইটা হয় ডিপ্রেশন। আমার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমি সেকেন্ডারি রেইনবো এখানে কেন দেখবো না? হতেও তো পারতো যে লাইটটা এখানে গিয়ে পড়ে আসতে, হ্যাঁ তাহলে অনেক নিচে তৈরি হতো, তাহলে তার জন্য একটা প্রাইমারি তৈরি হতো, আরও নিচে তৈরি হতো, অত দেখতে পাই না আমরা। আমাদের এইটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ভিশন।
এর কাছাকাছি দেখবো আমরা, এবং তাতে আমরা দেখবো যে নিচে একটা রেইনবো, উপরে। তোরা কি কখনো ডবল রেইনবো দেখেছিস? আমি নিজে দেখেছি, দুটো রেইনবো দেখবি, উপরে একটা আবছা মতো রেইনবো, নিচে একটা ডিপ মতো রেইনবো। সো দ্যাটস এ ডবল রেইনবো। বৃষ্টির পরে দেখা যায়। এবার তো কিছুদিন পরে বৃষ্টি আসবে, দেখিস, খেয়াল করলে দেখতে পাবি। এবং কালারটা কেমন হয়? এখান থেকে VIBGYOR, আবার এখান থেকে VIBGYOR। মাথায় রাখতে হবে যে আমরা যেটাই দেখব মাঝখানে কিন্তু কিছু দেখবো না, মাঝখানে ব্লু স্কাই দেখতে পাবো। এখানে রেইনবো দেখবো আর উপরে রেইনবো দেখবো। সো ইট উইল বি লাইক এ ডবল রেইনবো। ঠিক এরকম হবে একটা রেইনবো, ঠিক এরকম হবে একটা রেইনবো, এরপর একটা গ্যাপ থাকবে, আবার এরকম হবে একটা রেইনবো। সো দিস ইজ, এখান থেকে V থেকে R অবধি আসবে, আবার এখানে V থেকে R অবধি যাবে। ক্লিয়ার হয়েছে? দিস ইজ ইয়োর ডাবল রেইনবো। আচ্ছা, এদের মধ্যে ফেইন্টার কোনটা হবে? ওপরেরটা। ব্রাইটার কোনটা হবে? নিচেরটা। আর ফেইন্টার কেন হবে বুঝতে পেরেছিস তো? ওকে। আর ভিশন আমাদের পেছনে থাকে, সেই জন্য এটাকে মিলাতে পারি। এখানে দেখবি একটা স্টার মতো দিয়ে লেখা আছে দিস ভিশন। সূর্যটা থাকে কোথায়? এখান থেকে, কারণ এখান থেকে রে অফ লাইটগুলো এসে পড়ে। এগুলো আঁকার কোনো দরকার নেই, এগুলো দেখলেই বোঝা যাবে লাইট এসে পড়ছে। এখানে সান আঁকার কোনো দরকার নেই, এখানে ভিশনের ফোকাস আঁকার কোনো দরকার নেই। ওকে, হ্যাঁ, এইটা আঁকতে হবে, এটা কম্পালসারি। ঠিক আছে? ক্লিয়ার? ডান? চলো, হ্যাঁ। 41 ডিগ্রি, 43 ডিগ্রি, 51 ডিগ্রি, 54 ডিগ্রি। আচ্ছা দেখো, ভালো করে দেখবে। আমরা এখন যেটা পড়বো সেটা অলরেডি তোমরা আগে পড়েছো, দ্যাট ইজ স্ক্যাটারিং। স্ক্যাটারিং, র্যালে স্ক্যাটারিং। স্ক্যাটারিং কি? ছড়িয়ে যাওয়া। বাহ। ফিজিক্সের স্ক্যাটারিং কি? আচ্ছা, কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য ডিসপারশন হ্যাঁ, কে ছিল এটা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসপারশন অ্যান্ড স্ক্যাটারিং? অরিত্র বল। দাদা, তোর নাম অরিত্র না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসপারশন অ্যান্ড স্ক্যাটারিং? বল। ডিসপারশন হচ্ছে যদি একটা রে অফ লাইট বা হোয়াইট লাইট এটা ভিজিওরে ভেঙে যাচ্ছে, ডিসপারশন। আর স্ক্যাটারিং হচ্ছে সেম মানে যতগুলো নাম্বার অফ ইনসিডেন্ট রে থাকে ততগুলোই ছড়িয়ে যায়। না, আর কেউ বল। ভিজিওরে এটা সেম কালার, ওটা না, আর কেউ? অর্ডার মেইনটেইন করবে, আর অর্ডার মেইনটেইন করবে না, আর কেউ? দেখ, দুটো সম্পূর্ণ ডিফারেন্ট ফেনোমেনা। ডিসপারশনে কি হয়? এখানে স্প্লিটিং হয়। কি হয়? স্প্লিটিং হয়। মানে কীরকম? যে একটা রে অফ লাইট এসে পড়লো, কিছু পার্টে ভাঙলো, এখান থেকে সেই পার্টে বেরিয়ে গেল, রাইট? 3-4টে এখান থেকে ধর তার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট কালারে ডিভাইড হলো, ডিভাইড হয়ে তারা বেরিয়ে গেল। এটা হোয়াইট লাইট পড়লে ভিজিওরে ভেঙে গেল। ক্লিয়ার? স্ক্যাটারিং একটা সম্পূর্ণ ডিফারেন্ট ফেনোমেনা, ভালো করে বুঝবে। মনে করো কোনো একটা রে অফ লাইট একটা পার্টিকেলের উপরে এসে পড়েছে। স্ক্যাটারিং করার সময় কি হবে? ও এই রে অফ লাইটের এনার্জিটাকে অ্যাবজর্ব করে নেবে। কি করে নেবে? অ্যাবজর্ব করে নেবে, রাইট? কিন্তু অ্যাবজর্ব করে তোর মধ্যে রাখতে পারবে না, সেটা তো নেচারের এগেইনস্টে হয়ে যাবে। তাই ও কি করবে? অ্যাবজর্ব করার পরে সেটাকে রিএমিট করবে। এখানে কি অ্যাবজর্পশন হচ্ছে? করে রিএমিশন হচ্ছে না। স্ক্যাটারিংয়ে কি হবে? স্ক্যাটারিং ইজ ফলোড বাই টু প্রসিডিওরস। ফার্স্ট হচ্ছে অ্যাবজর্পশন, ফার্স্ট ইজ অ্যাবজর্পশন, দেন ইজ রি-এমিশন। দুটো পরপর প্রসেস আছে। প্রথমে অ্যাবজর্পশন হবে, তারপরে রি-এমিশন হবে। এখন এই অ্যাবজর্পশন আর রি-এমিশনের একটা রুল আছে। কীরকম রুল? মনে করো এখানে একটা ছোট পার্টিকেল আছে, এখানে একটা বড় পার্টিকেল আছে। ওকে, সাপোজ বড় পার্টিকেলটা হচ্ছে পার্টিকেল অফ ওয়াটার, ছোট পার্টিকেলটা হচ্ছে কোনো একটা মিনিস্কিউল ডাস্ট পার্টিকেল হতে পারে, বা হয়তো আরও ছোট কোনো ধরো হাইড্রোজেন মলিকিউল পার্টিকেল। ক্লিয়ার হয়েছে? দেখা যায় যখন পার্টিকেলের সাইজটা ইজ কম্পেয়ারেবল টু দ্য ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট লাইট, যে লাইটটা এসে পড়ছে তার ওয়েভলেন্থের যদি কম্পেয়ারেবল সাইজ হয়, তাহলে স্ক্যাটারিংয়ের যে ইন্টেন্সিটি সেটা 1/λ⁴ হিসেবে প্রপোর্শনাল হয়। একটু বোঝাই। মনে কর
ল্যামডা অফ রেড কত বলতো? অলমোস্ট 8000 অ্যাংস্ট্রম। ল্যামডা অফ ভায়োলেট কত বলতো? অলমোস্ট 4000 অ্যাংস্ট্রম, রাইট? তার মানে রেড যে ওয়েভলেন্থটা সেটা ভায়োলেটের থেকে ডবল বেশি, রাইট? ধর এই হাইড্রোজেনের উপরে রেডও পড়লো, ভায়োলেটও পড়লো। এখন ভায়োলেটটা ছোট বা রেডটা কি বড়? তো তাহলে যে ছোট হবে প্রপোর্শনাল টু 1/λ⁴, তার মানে যার ল্যামডা ছোট হবে তার ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং বেশি হবে না কম হবে? বেশি হবে। তো ল্যামডা ছোট কার? ভায়োলেটের। তাহলে স্ক্যাটারিং কার বেশি হবে? ভায়োলেটের। কার কম হবে? রেডের। তার মানে যখন এখানে এসে একটা লাইট পড়বে যার মধ্যে ভায়োলেট আর রেড দুটোই আছে, দেখা যাবে যে ভায়োলেটগুলো চারিপাশে বেশি স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, কিন্তু রেডগুলো স্ক্যাটার্ড হচ্ছে না, তারা সোজা বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? কারণ রেড এই দিক বরাবরই আসছিল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? টিন্ডাল এফেক্ট, সিবিএসসিতে যারা আছিস তারা পড়েছিস। টিন্ডাল এফেক্ট সকালবেলায় ঘুম থেকে উঠে খুব ভালো লাগে, কি না জানলার ঘুলঘুলি দিয়ে একটা আলো পড়ছে এবং আলোটাকে দেখা যাচ্ছে, তাই না? রাইট, দ্যাট ইজ টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট আমরা বহু জায়গায় দেখতে পাই। একটা গরম তেলের মধ্যে বা তেলের জারের মধ্যে আলো ফেলে দেখি জ্বলে উঠেছে, সেটা যেন মনে হচ্ছে মধ্যে বাল্ব জ্বলছে। কেন হয়? টিন্ডাল এফেক্ট। এই কিছুদিন আগেই গ্রামগঞ্জে আসামের ওদিকে বিশেষ করে টিনের চাল ফুটো করে ওখানে সেই সোডা আর বিশেষ কিছু দিয়ে ওই জল একটা বানিয়ে সেটাকে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছিল, টিউবলাইটের মতো জ্বলছিল দিনের বেলায়। কেন না টিন্ডাল এফেক্ট, লাইটগুলো পরে স্ক্যাটার হয়ে যাচ্ছিল। ওকে, পড়বি। যারা সিবিএসসিতে আছিস তাদের এটা টপিকে আছে, আমাদের আইএসসিদের নেই। আমরা এটাকে সিম্পল স্ক্যাটারিং হিসেবেই পড়েছি। বাড়ি গিয়ে সার্চ করবি টিন্ডাল এফেক্ট, দেখবি। যারা ছবি আঁকতে ভালোবাসিস, আমরা যদি ফরেস্ট দেখে থাকি কখনো দেখবি যে গাছের ফাঁক দিয়ে এরম এরম আলো বেরিয়ে আসছে, দেখেছি না? বাহুবলী কারা দেখেছিস? হ্যাঁ, বাহুবলী দেখবি এরম আলো বেরিয়ে আসছে, তার পেছন থেকে না, এটা ধুমেরও আওয়াজ হয়ে গেল। বাহুবলীর মিউজিক ভুলে গেছি, সরি। বাহুবলীর মিউজিকটা কেমন ছিল? হ্যাঁ, এই হয় মানে সিনেমাটার মানে ধুমেরটা মনে আছে, কি জানি কেন ভ্রুম ভ্রুম করছে, তো মেবি সেই জন্য। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে যদি সাইজটা কম্পারেবল টু দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট হয়, তাহলে যার ওয়েভলেন্থ কম সে বেশি স্ক্যাটার হবে, যার ওয়েভলেন্থ বেশি সে কম স্ক্যাটার হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি এমন একটা পার্টিকেল যে ওয়েভলেন্থের সাইজের কম্পারিজনে অনেকটাই বেশি। তখন দেখা যাবে যে যদি এর মধ্যে রেড আর ভায়োলেট দুটোই আসে, ধর রেডও এলো ভায়োলেটও এলো, যদি দুটোই আসে এর মধ্যে, দেখা যাবে ভায়োলেটটা যেমন স্ক্যাটার্ড হচ্ছে একই রকমভাবে রেডটাও ইকুয়ালি স্ক্যাটার হবে। ক্লিয়ার হলো? তাহলে লার্জার পার্টিকেল হলে ইকুয়াল স্ক্যাটারিং, কম্পারেবল সাইজের পার্টিকেল হলে যার ওয়েভলেন্থ কম সে বেশি স্ক্যাটার হবে, যার ওয়েভলেন্থ বেশি সে কম স্ক্যাটার হবে। ক্লিয়ার হয়েছে? কতগুলো এক্সাম্পল তোদেরকে জিজ্ঞেস করব, একটা একটা করে বলবি। ফার্স্ট হচ্ছে স্কাই অ্যাপিয়ার্স ব্লু। কেন? H2ওর জন্য না, H2-র জন্য। ওকে, আচ্ছা, কখনো কি কেউ প্যাংগংস লেকের ছবি দেখেছিস বা গুরুদংমারের ছবি দেখেছিস? হ্যাঁ, গুরুদংমারের ছবি যদি দেখে থাকিস বা প্যাংগংস লেকের ছবি দেখে থাকিস, কখনো খেয়াল করিস যে ওখানে আকাশটা কেমন ডিপ নীল দেখায়? কিন্তু আমাদের আকাশ তো ডিপ নীল দেখায় না, মানে মেঘ না থাকলেও কিন্তু ডিপ নীল দেখায় না, আমাদের আকাশটা হালকা নীলই দেখায়। কেন? কেন ওদেরটা ডিপ নীল দেখায়, আমাদেরটা হালকা নীল কেন দেখায়? দেখ, আমি যদি ভিপজিওরকে দেখি, এটা ভায়োলেট, এটা ইন্ডিগো, এটা ব্লু, তাই না? ডার্কার কোনটা? তাহলে যত আমি এই দিকে থাকবো তত বেশি ডার্ক না ব্লুটা? ভেবে দেখে একবার, রাইট? তত বেশি ডিপ কালার দেখায়। যখন তুই পাহাড়ের উপরে আছিস এবং এখানে ধর তোর একটা ছোট্ট কোনো লেক আছে, তুই এই লেকটা দেখতে গার্লফ্রেন্ডের সাথে গিয়েছিস, কি ছিল? ও কি বলছিস? আমি কি করে গিয়েছি?
গার্লফ্রেন্ড শুনলেই উত্তর বেরিয়ে আসে, তার আগে অবধি কোনো উত্তর পাওয়া যায় না। তো মনে করো তুমি এই লেকটার এখানে আছো এবং তুমি এখানে সমতলে কোথাও একটা দাঁড়িয়ে মাংস খাচ্ছ বন্ধু বান্ধব মিলে, আর আকাশের দিকে তাকিয়ে চিন্তা করছো যে এইচএসটা ভালো করে পড়িনি, তাই আমরা আজকে মাংস রান্না করছি আর খাচ্ছি, আমাদের কোনো কাজবাজ হলো না। এই অবস্থায় দাঁড়িয়ে যখন রে অফ লাইটগুলো আসছে উপর থেকে, তাহলে যত উপরে যাব তত শর্টার ওয়েভলেন্থ বেশি স্ক্যাটার হবে না লার্জার ওয়েভলেন্থ বেশি স্ক্যাটার হবে? শর্টার। এখানে সব থেকে শর্টেস্ট কে? ভায়োলেট। তারপরেই কে? ইন্ডিগো। তাহলে এখানে যারা স্ক্যাটার হবে নিশ্চয়ই ব্লু স্ক্যাটার হলেও ব্লু এর যে ডিপ কালারগুলো স্ক্যাটার হবে, তার মানে এখানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু মেইনলি স্ক্যাটার হবে। তাহলে এখানে যে দেখবে সে কি দেখবে? সে দেখবে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু। যে যত নিচে চলে আসবে তখন তো ভায়োলেটের ইন্ডিগোগুলো অলরেডি স্ক্যাটার হয়ে গেছে, পড়ে কি আছে? পড়ে আছে লাইট ব্লু, গ্রিন, ইয়েলো, রেড, এগুলো পড়ে আছে। তাহলে এখানে এসে কি স্ক্যাটার হবে? লাইট ব্লু। ভায়োলেট তো হবে না, লাইট ব্লু বা হালকা একটু আরটু বেশি ব্লু ম্যাক্সিমাম হলে, এর বেশি নয়। ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে যখনই তুমি হায়ার অল্টিটিউডে যাবে তখন তুমি ওখানে যেগুলো বেশি স্ক্যাটার হয়েছে সেগুলোকে বেটার দেখতে পাবে। ক্লিয়ার হলো? So this is why our sky appears blue. Next question হচ্ছে clouds appear white কেন? হ্যাঁ বল। লেকের এফেক্ট? লেকের এফেক্ট এর সাথে কালারের কোনো এফেক্ট নেই। লেকে কি হতে পারে? লাইটটা রিফ্লেক্ট করে তো চোখে যেতে পারে, এইটাই। হ্যাঁ তারপরে বলো। না, ক্লাউডস অ্যাপিয়ার হোয়াইট কেন? অবশ্যই স্ক্যাটারিং এর জন্য, কিন্তু কেন? H2O। তার মানে ক্লাউডের মধ্যে ওয়াটার মলিকুল রয়েছে। ওয়াটার মলিকুল তো বড় মলিকুল, তার মানে তার মধ্যে যে রে অফ লাইটই আসবে সে সেটাকে তো ইকুয়ালি স্ক্যাটার করবে। তাহলে ভায়োলেট আর রেড আর সব কালার একসাথে এলো, সে সেগুলো কি ইকুয়ালি স্ক্যাটার করলো, তাহলে কি দেখতে পাবো? তাহলে সব আলো এক জায়গায় এলো, আবার সব আলো এক জায়গায় যাচ্ছে, তাহলে কি দেখবো? সেম কালার দেখবো না। তো যদি হোয়াইট আসে তার মধ্যে সব কালার থাকে, তাহলে এখান থেকে যেগুলো দেখবো সেটা তো হোয়াইটই দেখবো। দ্যাট ইজ ওয়াই ক্লাউড অ্যাপিয়ার্স হোয়াইট। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেন, রেডিশ অ্যাপিয়ারেন্স অফ দ্য সান এট সানসেট বা সানরাইজ কেন? ডন বা ডাস্কে সান কেন আমাদের রেডিশ দেখায়? আগে সব স্ক্যাটার্ড হয়ে যায়, তাহলে পড়ে থাকে শুধু অরেঞ্জ রেড রিজিয়নটা, রাইট? চলো এটাকে একটু বোঝা যাক। মনে করো যে এইটা হচ্ছে আমার আর্থ, দিস ইজ মাই আর্থ। এইটা হচ্ছে আমার একটা সান, ওকে, দিস ইজ মাই সান। আর্থের একটা অ্যাটমসফিয়ার আছে। এখন কোনো লাইটকে যদি আসতে হয় তাহলে সেই অ্যাটমসফিয়ারকে পার করতে আসতে হবে, রাইট? বলতে পারিস ডন আর ডাস্ক, এই যদি আমার রাতের অন্ধকার আর আলো হয়, দিস ইজ ডার্ক, দিস ইজ ব্রাইট, মানে বা ডে, দিস ইজ ডে, দিস ইজ নাইট, এভাবে দেখি, দিস ইজ ডে, দিস ইজ নাইট। ডন আর ডাস্ক কোন জায়গায় হবে? কোন জায়গায় হবে? ডন আর ডাস্ক কি এইখানে হবে না এইখানে হবে? যা হবে তাহলে এই লাইনটার উপরে হবে না ডন আর ডাস্ক? আগে এটা ভেবে দেখ। তাহলে ডন আর ডাস্ক যদি এই লাইনটার উপরে হয়, তার মানে ধর এখানটায় তুই দাঁড়িয়ে আছিস সূর্য দেখার জন্য, তো কি হবে? তো একটু বেশি বড় করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নরওয়েতে অন্য গল্প, আমরা একটু এটা করি, আসছি নরওয়েতে। তাহলে দেখো এখান থেকে একটা রে অফ লাইট আসলো, নিশ্চয় ঘুরে গিয়ে এখানটা আসবে, আর এখান থেকে যদি একটা রে অফ লাইট আসে নিশ্চয়ই ও সরাসরি এখানটায় আসবে। যদি অ্যাটমসফিয়ারটাকে কভার করতে হয়, বলতে পারবি কোন জায়গায় বেশি পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে রে অফ লাইটটা যাচ্ছে? ওপরেরটা। তার মানে এইখানটা যদি খেয়াল করিস, দেখ এতটা পোর্শন ও অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, এইখানটা যদি খেয়াল করিস মাত্র এইটুকু পোর্শন ও অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে স্ক্যাটারিং কোথায় বেশি হবে? ওপরে না নিচে? ওপরে। তাহলে এখানে যদি স্ক্যাটারিং বেশি হয় তাহলে প্রথমে কারা স্ক্যাটার্ড হবে? যাদের ওয়েভলেন্থ কম, রাইট? তাহলে আমার যদি এখানে ভিপজিওর থাকে, তাহলে প্রথমে যদি এতগুলো স্ক্যাটার্ড হয়ে যায় তাহলে পড়ে থাকলো কি? অরেঞ্জ আর রেড। তার মানে আলটিমেটলি যখন আমার চোখে এসে আলোটা পৌঁছাচ্ছে, বাকি আলো তো স্ক্যাটার্ড হয়ে গেছে, তাহলে আমার চোখে কি পৌঁছাবে? অরেঞ্জ আর। ক্লিয়ার হয়েছে? ইয়েলো দেখা যেতে পারে। দেখবি ইয়েলো কখন দেখি? দেখবি বলে না গোধূলির রোদ্দুর,
তখন কালারটা কীরকম থাকে? রেডিশ না, দ্যাট ইজ ইয়েলোইশ কালার, কারণ তখন ইয়েলোইশ পার্টটা থাকে। কিন্তু যখন লাল সূর্য দেখিস দেখবি গোধূলির পরে লাল সূর্য আসে, গোধূলি আগে কিন্তু লাল সূর্য আসে না। আবার সূর্য যখন ডুবে যায় শেষের দিকে তখন কিন্তু এটা ক্রিমসন রেড হয়ে যায়, খেয়ে দেখবি একদম টুকটুকে লাল যেটাকে বলে। প্রিয়সার খুব হাসি পেল টুকটুকে কথাটা শুনে। বাবা কেন বল, তোর কি মনে অন্য কিছু চলছে? বলিস তো আমাকে। ও কিন্তু চুপই ছিল, টুকটুকে শুনে হ্যাঁ করে হেসে উঠলো নিজে। আমি ধরতে পারলাম না, আমার বড় ইচ্ছা আছে ধরার। কেউ একটু ধরিয়ে দিস আমাকে। আচ্ছা নেক্সট হচ্ছে, why do we use red light in danger signal? নরওয়ে পরে হচ্ছে ঠিক এইরকম জায়গায় উপর থেকে। এবার ওখান থেকে যখন ওরা অন্ধকারে ঢুকে যায় তাহলে ওরা পুরো বাকিটা মানে পোলটা কীরকম, আমাদের আর্থ তো টিল্টেড, এটা যদি আর্থ হয়, আর্থটা অ্যাকচুয়ালি টিল্টেড, বুঝতে পেরেছিস? এবার যে এই রিজিয়নে আছে বা যে ধর এই রিজিয়নে আছে, আর্থ ঘুরছে কিন্তু এরকম, যে এই রিজিয়নে আছে যতই আর্থ ঘুরুক না কেন সে তো এই রিজিয়নেই থাকবে। এবার মনে কর যখন তুই সূর্যের চারিপাশে ঘুরছিস, ধর এখানে তুই ডার্ক রিজিয়নে পড়ে গেছিস, ধর তোর আর্থ তো এরকম করে ঘুরছে, ভালো করে বুঝবি, কিন্তু সূর্যের আলো তো এরকম আসবে, তাই না? তাহলে যতই আর্থ ঘুরুক একটা পোর্শন তো অলওয়েজ ডার্কে থেকে যাবে। ভালো করে ভাব, এই পোর্শনটা তো সবসময় ডার্কে থেকে যাবে যতদিন না সে এখানটায় পার করে এখানে আসছে, তাহলে আবার সে ততক্ষণ টানা লাইটে থেকে যাবে। এবার আর্থ যতই ঘুরুক এই পোর্শনটা তো আর কিছু চেঞ্জ হচ্ছে না, এ তো ডার্ক মানে ডার্কই রয়ে যাচ্ছে। ওই জন্য এ সবসময় 6 মাস মতো প্রায় ডার্ক দেখে, আবার 6 মাস মতো আলো দেখে, মানে পুরোপুরি ওরকম হয় না বাট কাছাকাছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ বল বল, তোর কি পরীক্ষা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাস্ট পার্টটা করে বেরিয়ে যা। ডেঞ্জার সিগন্যাল, ডেঞ্জার সিগন্যাল জানি তোর পরীক্ষা। ডেঞ্জার সিগন্যাল রেড কেন? জানি তোর পরীক্ষা না। ডেঞ্জার সিগন্যাল রেড কেন? আচ্ছা ব্লু দিয়ে কেন করি না? কখনো ভেবে দেখেছিস যেগুলো স্পোর্টস ড্রেস বা স্পোর্টের জুতো হয় সবসময় ভাইব্রেন্ট কালারে কেন হয়? সবসময় যদি চকমকে কালারে হয় কেন হয়? কারণ দূর থেকে দেখা যায়, ফর ভিজিবিলিটি। আচ্ছা নিয়ন নট নেসেসারি, বাট মাথায় রাখো, ধরো এখানে একটা ডেঞ্জার সিগন্যাল আছে, এটা হচ্ছে রেডে করা। কে বললি এটা? আমি। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের ডেঞ্জার সিগন্যাল। হ্যাঁ হ্যাঁ হকি স্টিক লাগছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে? আচ্ছা তোদের ঠিক আছে নে, এটা হচ্ছে হেলমেট। এই প্রথম জীবনে হবে যে ডেঞ্জার সিগন্যালের মাথায় হেলমেট রয়েছে। এই না হকি স্টিকের, হকির যে খেলার জিনিসটা, যা। হ্যাঁ মাথায় বল দিয়ে দেবো, এই নে মাথায় বল। হ্যাঁ শিপ, শিপ কিসের শিপ? ভেড়া। এই নে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। আবার ধুমের গান চালাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বুঝেছি, আমরা একটু আসি। তো মনে কর এখানে একটা কেউ এই জাহাজটা দিকে তাকিয়ে ভয়ে পালাতে চাইছে, কিন্তু এটা লাল রঙের রয়েছে, পালাতে পারবে? কেন পারবে না? লাল রঙের তো। একটু কি কথা ছিল। এবার মনে কর যদি এটা লাল রং না হয়ে সবুজ রঙের হতো, তাহলে লাইটগুলো এখান থেকে বেরিয়ে এখানে স্ক্যাটার হয়ে যেত না? আর দেখতে পারতো না? তাহলে কি হতো? এখানে চলে আসলে, হ্যাঁ কানার মতো এখানে চলে আসতো, এর জিনিসপত্র সব নিয়ে ধুম ধুম করে একে মার দিত। এটা জিজ্ঞেস করো না যে আবার এইটা কি, ওটা সবার আছে। আচ্ছা ছি ছি ছি,
এই ঠিক হয়েছে, বোঝা গেছে। এইরকম উল্টো পাল্টা এক্সাম দিলেই তোরা বুঝিস। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ইনফ্রারেড ফটোগ্রাফি ইজ পসিবল ইন ফগ অ্যান্ড মিস্ট। ফগ আর মিস্টে ইনফ্রারেড ফটোগ্রাফি পসিবল হয় কেন? রেড থাকে, তার মানে সব থেকে লিস্ট স্ক্যাটারিং হবে, কারণ ফগ থাকলে এমনি স্ক্যাটারিং হবে, কারণ ফগ বড় পার্টিকেল, তাহলে বড় ওয়াটার পার্টিকেল মানে সে রেড ভায়োলেট দুটোকে স্ক্যাটার করবে। বাট যদি রেড থাকে তাহলে স্ক্যাটারিং তুলনামূলকভাবে কি হবে? কম হবে। যদি স্ক্যাটারিং কম হয় তাহলে তাও পসিবিলিটি যে আমি, আর ইনফ্রারেড মানে কি, রেডের থেকেও তার ওয়েভলেন্থ বেশি, তার মানে তার ডেভিয়েশন কি আরও কম হবে, তাহলে ইনফ্রারেড ইমেজারি কি আরও ওই ক্ষেত্রে পসিবল হবে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো, এই দিয়ে আজকের চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট চ্যাপ্টার।